কেউ কেউ না বাবা মার কষ্টটাকে আরো বাড়িয়ে তুলছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু তাদের আটকানোর কোনো উপায় আমার নেই। সেটা আমি বুঝতে পারছি। তো রীতা পিসিমা তো এই ব্যাপারটা নিয়ে বেশ ঘোট পাকাতে শুরু করে দিয়েছেন। উনি আমাকে অনেক কথা বলেছেন। ভেবেছিলাম অপূর্বকে বিয়ে করে ও সুখে শান্তিতে থাকবে, কিন্তু হলো না বৌমা, হলো না। অভিশাপ, এ বাড়ির ওপর নিশ্চয়ই কারো অভিশাপ পড়েছে। ঘিরে ধরে স্বপ্ন দিয়ে দেওয়াল বানাই, তোমার আমার জীবন জুড়ে নানান সুরে বাজে সানাই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না কে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনাই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, সূর্য তখন অস্ত চলে, ঘন মেঘের ঘোমটা টেনে চোখের আলোয় তোমায় দেখি, তোমার চোখ আমায় চেনে। চলতি পথে মানুষ সবাই তোমার কথা আমায় বলে। চলতে চলতে আমরা দুজন জীবন সাজাই। হ্যাঁ বড় বৌদি, আমাকে ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ বলো, আমার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি বলো। কোথাও বেরোবে? হ্যাঁ গো, আমি একটু শপিংয়ে যাব। ও আচ্ছা, তোমার বাবা হঠাৎ এ বাড়িতে হাজির হতে গেলেন কেন? মানে বলা নেই কওয়া নেই, হঠাৎ তোমার বাবা বাড়িতে এসেছিলেন কেন? অবশ্য তাকে জিজ্ঞেস করতে উনি বলেছেন উনি নাকি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হ্যাঁ তাই তো, আমাকে দেখতেই তো এসেছিলেন। অনেকদিন বাড়িতে যাই না, সেরকম যোগাযোগও নেই। তোমার মোবাইল ফোনটা কি খেলনার ফোন? কথা হয় না? ফোনে তো কথা হয়, ফোনে কথা হবে না কেন, কিন্তু দেখা তো হয় না, সেই জন্যই। আমার কিন্তু তা মনে হলো না বিশাখা। উনি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে এ বাড়িতে ছুটে আসেননি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছেন। এসব তুমি কি বলছো বড় বৌদি? বাবার এই বাড়িতে আসার পেছনে অন্য কি উদ্দেশ্য থাকবে, আর কেনই বা থাকবে? না না, তুমি এসব একদম ভুল ভাবছো। ওনার যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে হঠাৎ রাধার সঙ্গে দেখা করতে এলেন কেন? আর এমন কি বা বললেন রাধাকে যিনি চলে যাবার পরে আমার রাধা কেমন জানি একটা হয়ে গেছে, ঠিক করে খাচ্ছে না, ঘুমোচ্ছে না? সে কি? কেন? কেনর উত্তরটা তো তোমার বাবা দেবেন বিশাখা। উনি নিশ্চয়ই এমন কিছু বলেছেন যার জন্য রাধা এমনটা করছে। বাবা? বাবা কি এমন বলবে রাধাকে? না বড় বৌদি, এভাবে আমার বাবাকে দায়ী করো না শুধু শুধু। রাধার হয়তো অন্য কোনো কারণে মন খারাপ হয়েছে।
না, অন্য কোনো কারণ নয়। তোমার বাবার জন্যই। আমার বাবার না না বড় বৌদি, আমার কি মনে হয় জানো, মনে হয় কি মনে হয়? মনে হয় রাধার তো মাথার গন্ডগোলটা এখনো ঠিক সারেনি। তো বাড়িতে সারাক্ষণ চেনা জানা লোকেদের দেখে ঠিক থাকে, কোনো অসুবিধা হয় না। আমার বাবাকে অনেক দিন পরে দেখলো তো, তাই মাথাটা আবার গন্ডগোল করছিল, যেরকম হয় আর কি পাগলদের অচেনা লোক দেখলে। থাক, আর গোজামিল দিতে হবে না তোমাকে। রাধা তোমার বাবাকে অনেক দিন ধরে খুব ভালো করে চেনে। তোমার বাবা 7 জন্মে এ বাড়িতে আসেন না আমাদের খোঁজ খবর নিতে। হঠাৎ রাধার জন্য চিন্তার কারণটা কি তোমার বাবার? অবশ্য তোমার বাবা, কারণটা তুমি ভালো বলতে পারবে। কি জানি, কিন্তু কেন এরকম কথা বলছো আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আর বাবাই বা কেন হঠাৎ রাধার জন্য এত উতলা হয়ে পড়বেন? কোনো কারণ তো নেই। আর তোমার যদি নেহাতি মনে হয় তাহলে তুমি বাবাকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো বলো? আমি বলতে পারবো না। না, আমি তোমার বাবাকে এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি বরঞ্চ তোমার বাবাকে বলে দিও ওনার এ বাড়িতে আসাটা আমরা খুব ভালো চোখে দেখছি না। এরপরে কোনোদিন যদি উনি এ বাড়িতে আসতে চান তাহলে যেন শ্রী আদিত্য নারায়ণ চৌধুরীর অনুমতি নিয়ে আসেন। ঠিক আছে, বলে দেবো। কি ব্যাপার, কি কিছু তো বোঝা যাচ্ছে না। রথীন দত্তরের বাড়িতে আসাটা তো সন্দেহজনক। আরো মনে হচ্ছে বিশাখা নয়, রথীন দত্ত যেন আমার রাধার সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু কেন? আমার ভাগ্যে এই ছিল নিরু, তুমি আমার নিজের লোক হয়ে সব জেনেও আমাকে অন্ধকারে রেখে দিয়েছিলে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো মাইমা। কি জানি আমি। তুমি জানো না, তুমি জানো না যে সুদীপ ফিরে এসেছে? চুপ করে আছো কেন বলো? তোমাকে কে বলবে সব কথা? কে বলেছে সেটা বড় কথা নয়, কথাটা সত্যি কিনা বলো। হ্যাঁ মাইমা, সুদীপ ফিরে এসেছে। নিরু, নিরু, বিশাখা তাহলে মিথ্যে কথা বলেনি, অথচ তুমি তুমি আমার কাছে সব গোপন করে গিয়েছিলে। মাইমা শুনুন, আমি কি শুনবো আমি? কি শুনবো আমি নিরু? কি শুনবো আমি? তুমিও কথাটা স্বীকার করে নিলে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এখন কি করবো আমি? কি করব? তোমরা বলেছিলে ইন্দিরার আগের স্বামী সে প্লেন ক্র্যাশে মারা যায়। কেন মিথ্যেটা বলেছিলে? আমরা কেউ মিথ্যে বলিনি তোমাকে মাইমা। আমরা সকলে যা জানতাম তোমাকে তাই বলা হয়েছে। তুমিও তো দেখেছো ঠাকুরজি বিধবার বেশে ঘুরে বেড়ায়। সুদীপ বেঁচে থাকলেও এটা করতে পারতো বলো? এতদিন ও কোথায় ছিল? পাকিস্তানের জেলে মুক্তি পেয়ে ফিরেছে। সুদীপ ফেরার পর বৌমা ওকে ফোনে যোগাযোগ করেছে, ওর সঙ্গে দেখা করতেও গিয়েছে। এইসব জেনেও তুমি? আমরা অনেক পরে জেনেছি। ঠাকুরজি আমাকে বলেছিল। সব জেনেও তুমি ননদকে বাধা দাওনি কেন? কেন বলনি যে সুদীপ এখন পরপুরুষের সঙ্গে দেখা করতে যাওয়াও পাপ? ইচ্ছে থাকলেও সবসময় সব কথা বলা যায় না মাইমা। ঠাকুরজির যথেষ্ট বয়স হয়েছে, ওর ভালো মন্দ নিজেরই বোঝা উচিত ছিল। অপূর্ব তোমার মামাতো ভাই বলে ওর প্রতি কোনো টান নেই তোমার। চৌধুরী বাড়ির বড় বউ তুমি,
তাই ওদের দিকটাই দেখছো, আর ইন্দিরাকে তুমি আড়াল করতে চাইছো। আমি কাউকে আড়াল করতে চাইছি না মাইমা। এই ঘটনায় আমার মনটা ভেঙে গেছে। অপূর্ব তো সব জানে। ও কেন তোমায় কিছু বলেনি এতদিন? অপূর্ব জানে? হ্যাঁ জানে। ঠাকুরজি নিজে অপূর্বকে সব কথা বলেছে। অপূর্ব নিজে গিয়ে সুদীপের সঙ্গে নার্সিং হোমে দেখা করে এসছে। ভগবান, ভগবান, এখন তো দেখছি গুরুদেবের কথাই সব ফলবে। ইন্দিরাকে বিয়ে করে অপূর্ব জীবনটা নষ্ট হয়ে যাবে। এখন এখন আমি কি করব? ধৈর্য ধরুন মাইমা। এরপরেও তুমি আমাকে ধৈর্য ধরে থাকতে বলছো নিরু? হ্যাঁ, আমার একমাত্র সন্তান অপূর্ব, সে অসুখী হয়ে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর এটা আমাকে তুমি চুপ করে ধৈর্য ধরে বসে দেখতে বলছো? এটা অসম্ভব, অসম্ভব। আমি এত বড় পাষাণী নই, আমি ধৈর্য ধরে বসে থাকতে পারবো না। আমাকে একটা কিছু করতেই হবে। মাইমা, আমি তুমি যদি আগ বাড়িয়ে কিছু করতে যাই না, বিপদ কিন্তু বাড়বে। বিপদের আর কি বাকি আছে নিরু? বিপদের আর কি বাকি আছে? আমি মা হয়ে গুরুদেবের কথা না শুনে ছেলেকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। ছি, ছি, ছি। অশুভ ভাগ্য নিয়ে যে মেয়ে জন্মায় সে কারো ভালো করতে পারে না, কারো শুভ করে না। আমি ইন্দিরার সঙ্গে কথা বলবো। আমি ঠিক বুঝতে পারছি না, মানে সুদীপবাবু ফিরে আসাতে আপনারা তো চিন্তিত কেন? না দেখো, আমরা তো এরকম একটা পরিস্থিতির জন্য আদৌ তৈরি ছিলাম না। আমরা সবাই জানতাম যে সুদীপ মারা গেছে, কিন্তু এখনো বেঁচে ফিরে এসছে। মানে এখন কি হবে? কি হবে মানে? মানে তুমি কি ভাবছো, তুমি কি করবে, সেটা তো আমাদের জানা দরকার। বাবা তো খুবই চিন্তিত হয়ে পড়েছেন, মানে আমরা সবাই খুব চিন্তিত। বুঝতে পারছি এরকম একটা অবস্থায় আমাদের কারোর মাথা ঠিক নেই। এখন তুমি ভরসা। বুঝতে পারছি না ভরসার কথা উঠছে কেন। আমি ইন্দিরা আমার স্ত্রী, আমি ইন্দিরার পাশে আছি, থাকবো যদি আপনারা চান। না না, সে তো বটেই, তুমি ইন্দিরার পাশে থাকবে, সে ঠিক আছে। কিন্তু মানে মানে দেখো, সেদিক থেকে দেখলে সুদীপও তো ইন্দিরার লিগাল হাজব্যান্ড। আমি জানি দেবাদা, কিন্তু আমি যখন ইন্দিরাকে বিয়ে করেছিলাম তখন তো ঘটনাটা এরকম ছিল না, পরিস্থিতিটা অন্যরকম ছিল। সুদীপবাবু ছিলেন না, আমরা ধরে নিয়েছিলাম যে তিনি নেই। ঘটনাচক্রে তিনি ফিরে এসছেন, ফলে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এর জন্য তো আমি দায়ী নই, ইন্দিরাও দায়ী নয়, আপনারাও দায়ী নন। না না না, আমরা তোমাকে দায়ী করছি না, আমরা কেউই দায়ী নই। কিন্তু দেখো, আইনের চোখে ইন্দুর উপর সুদীপের অধিকারটাই তো আগে। এদিকে আবার তোমার অধিকারও অস্বীকার করা যায় না। এখানে একটা ভুল হচ্ছে জানেন, মানে পুরো ব্যাপারটা যদি আপনারা আইনের চোখ দিয়ে দেখেন সেটা কিন্তু ভুল হবে। ইন্দিরা শিক্ষিতা মেয়ে, অ্যাডাল্ট, ওর ওপর যদি এই আইনের বোঝাটা চাপিয়ে দেওয়া হয় যে কে ওর লিগ্যাল হাজবেন্ড, সেটা কি ঠিক হবে? সেটা ও মানবেই বা কেন? তোমার কথাটা ঠিক বুঝলাম না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, হ্যাঁ আমরা দুজনেই ইন্দিরার লিগ্যাল হাজবেন্ড আইনের চোখে, ফাইন। কিন্তু আইনটাই কি একমাত্র? মানে আমরা কি আমাদের দুজনের অধিকারের বোঝাটা এইভাবে চাপিয়ে দিতে পারি ইন্দিরার ওপর? পারি না।
শি হ্যাজ টু ডিসাইড। ইন্দিরাকে ঠিক করতে হবে, ওই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, সে তো ঠিকই, মানে সেটাই হওয়া উচিত। কিন্তু দেখো, সমস্যাটা তো এখন নয়, মানে সুদীপ এখন অসুস্থ হয়ে নার্সিংহোমে পড়ে রয়েছে। ও সুস্থ হয়ে ফিরে এলেই তো সমস্যাটা তৈরি হবে। মানে ধরো, ও যদি কোনো রকম আইনের আশ্রয় নেয়, তখন কেন সুদীপবাবু আইনের আশ্রয় নেবেন? এটা এটা ভাবছেন কেন? ভাবছি মানে বাবাই ভাবছেন, মানে সুদীপ যদি ইন্দুকে তার স্ত্রী হিসেবে ফিরে পেতে মানে আইনের আশ্রয় নেয়, তাহলে মানে বুঝতেই পারছো যে চারিদিকে রটে যাবে, মানে এই চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই আর কি তোমার ভূমিকাটা জানা আমাদের খুব প্রয়োজন। দেবাদা, আমি এমন কিচ্ছু করব না যাতে চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি হয়, এটুকু অ্যাসুরেন্স আমি আপনাকে দিয়ে